দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার কারণে প্রিন্টিং ব্যবসা কমে গেছে ৮০ ভাগের বেশি, মুদ্রণ ব্যবসায় অনিশ্চয়তা। ব্যাংকিং খাতে ১,৭০,০০০ কোটি টাকার বাড়তি তারল্য, কমছে সুদ হার। পর্যটক আকর্ষণে কাপ্তাই হ্রদে চালু হচ্ছে বিলাসবহুল ওয়াটার বাস। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনার কারণে ৮০ ভাগ ব্যবসা কমে গেছে ছাপাখানাগুলোর। বইমেলা এবং নতুন বছরকে সামনে রেখেও আসছে না কাজের আদেশ। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠান টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে প্রেস মালিকদের পক্ষে। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির হিসেবে করোনার কারণে গত জুন পর্যন্ত ক্ষতি ছিল ৪,০০০ কোটি টাকার মতো। ডিসেম্বর শেষে যা দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মালিকরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। নতুন বছরকে সামনে রেখে এই সময়টাতে ক্যালেন্ডার ও ডায়েরি ছাপার কাজে ব্যস্ত থাকে ছাপাখানাগুলো। এছাড়া বইমেলাকে কেন্দ্র করে চলে ছাপা ও বাধাইয়ের কাজও। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই ৪ মাস তাই টানা ২৪ ঘন্টা চলে ছাপাখানার কলগুলো। কাজের চাপে যেন দম ফেলার সুযোগ পান না কর্মীরা। কিন্তু ভরা মৌসুম সত্ত্বেও এবারের চিত্র ভিন্ন। নভেম্বর ডিসেম্বর এই সময়টা মনে করেন ভালো ভালো কাজ হতো, যেরকম ক্যালেন্ডার, ডায়েরি, তারপরে পোস্টার, লিফলেট, এগুলো ভালো হতো। কিন্তু এখন করোনার কারণে আমাদের এগুলো কম হচ্ছে। ক্যালেন্ডার, ডায়েরি নাই থেকে মানে কাজই বন্ধ থাকে। প্রতিদিন ৫টার আগে মেশিন বন্ধ হয়ে যায়। কতদিন চলে, কতদিন চলেও না। যেসব নিয়মিত ক্লায়েন্ট আমাদের আছে, সেসব নিয়মিত ক্লায়েন্টের থেকে আমরা যে অর্ডারগুলি পাইছি সেটা প্রায় 25% অর্ডার আমরা পাইছি আর কি। মোটামুটি করোনার পরিস্থিতিতে সেই অনুপাতে আমরা সেভাবেই কাজ করতেছি আর কি। রাজধানীর আরামবাগ, ফকিরাপুল এলাকায় ২,০০০-এর বেশি ছাপাখানা রয়েছে। প্রতি মৌসুমে যেখানে ২ কোটি ক্যালেন্ডার এবং ৫০ থেকে ৬০ লাখ ডায়েরি ছাপা হয় ব্যাংক, বিমা সহ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য, এ সময় ১০ থেকে ১২ কোটি টাকার ব্যবসা করেন এখানকার প্রেস মালিকরা। কিন্তু এবার তা ১০ ভাগের নিচে নেমে এসেছে। করোনার কারণে আসলে এমনি স্বাভাবিক কাজে নাই, আর সিজন বলতে ওই ধরনের কোনো কাজই নাই। ব্যাংক, বিমা এবং লিমিটেড ফার্মের যেসব প্রোডাক্টের যে থাকে, ফার্মাসিউটিক্যাল বা গ্রুপ কোম্পানির, এদের কাজগুলি আসলে এই সময়টা হয়ে থাকে। তো ওই ধরনের কোনো কাজের উৎসাহ এবছর এরকম দেখা যাচ্ছে না। টিকে থাকা খুব দুষ্কর হয়ে গেছে, কারণ অনেকেই ঘর ভাড়া বা এমপ্লয়ীদের বেতন দিতে পারতেছে না ঠিক মতো। ছোট বড় মিলিয়ে প্রায় ৭,০০০ মুদ্রণ প্রতিষ্ঠান রয়েছে দেশে। এই শিল্পের বাজারের আকার দাঁড়িয়েছে ১২,০০০ কোটি টাকায়। প্রতি বছর যা ১০ ভাগ হারে বাড়ছিল। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বলছে, করোনার কারণে এবার তলানিতে নেমে এসেছে মুদ্রণ ব্যবসা। হিসাব মোতাবেক প্রায় ৪,০০০ কোটি টাকা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অনেকেরই পুঁজি হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে। 25% কাজও হচ্ছে না, তারও কম 20%। যে প্রণোদনাটি ঘোষণা করেছে মাননীয় প্রধানমন্ত্রী, এটি আমরা খুব আশার আলো দেখেছিলাম, কিন্তু বাস্তবতা হলো যে বৃহৎ কিছু প্রতিষ্ঠান ছাড়া এই প্রণোদনা কেউ আর আমরা পাইনি। চলমান পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে সহজ সুদে ব্যাংক ঋণ চান প্রেস মালিকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অলস টাকা বাড়ছে ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতের অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ১,৭০,০০০ কোটি টাকার মতো। বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে ঋণের চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ঋণের সুদ হার কমাতে সহায়ক হবে বলেও মনে করছেন তারা। সৌরভ রহমানের রিপোর্ট। গ্রাহকের আমানত যাতে ঝুঁকিতে না পড়ে, তাই ঋণের বিপরীতে একটি নির্দিষ্ট হারে অর্থ ব্যাংকগুলোকে জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকে, যা পরিচিত সিআরআর নামে। এর বাইরে বাধ্যতামূলক জমা বা এসএলআরও রাখতে হয়। সেপ্টেম্বর শেষের হিসেব বলছে, সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকগুলোর ৩,৭১,৯৯০ কোটি টাকা জমা আছে। যদিও বিতরণকৃত ঋণের অনুপাতে জমার প্রয়োজন ২ লাখ কোটি টাকার মতো। সেই হিসেবে ব্যাংকগুলোর কাছে বাড়তি নগদ অর্থ আছে ১,৬৯,০০০ কোটি টাকার মতো। করোনার প্রাদুর্ভাবের আগে ফেব্রুয়ারিতেও যা ছিল ১ লাখ কোটির মতো। এখানে 3টে সোর্স কাজ করছে। প্রধান সোর্সটা হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অনেক বেড়ে গেছে। আমাদের ছিল ৩২ বিলিয়ন, এখন হয়েছে ৪১ বিলিয়ন। তো এই যে বিরাট $৯ বিলিয়ন যে একটা বিশাল উল্লম্ফন, এটার থেকেই আমাদের লিকুইডিটি চলে আসছে বাজারে। ২ নম্বর কারণ হচ্ছে যে প্রণোদনা প্যাকেজটা দেওয়া হয়েছে, সেই প্যাকেজের 50% বাংলাদেশ ব্যাংক
রিফাইন্যান্স করছে, অর্থাৎ সরাসরি লিকুইডিটি ইনজেকশন করছে অর্ধেক টাকা। স্টিমুলাস প্যাকেজ ডিসবার্স করতে গিয়ে কিছু আমরা দেখেছি যে হ্যাঁ আমাদের গ্রোথ দেখেছিলাম, ক্রেডিট গ্রোথ, কিন্তু এখন আবার যেহেতু আমাদের স্টিমুলাস ওই লার্জ যেগুলো সেগুলো অলমোস্ট দেওয়া শেষ হয়ে গেছে, এখন স্মল এবং এগ্রিকালচার চলছে, এখানে তো স্মল অ্যামাউন্ট, সো আবার গ্রোথটা কমে এসছে। তো একদিকে ক্রেডিট ডিমান্ড নাই, অন্যদিকে আমাদের লোকাল কারেন্সি ফ্লো অনেক বেড়ে গেছে, সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, স্বাভাবিকভাবে আমাদের তারল্য অনেক বেড়ে গেছে। বাড়তি তারল্যের ফলে ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাতও নিচে নেমে এসেছে। সেপ্টেম্বর শেষের হিসেবে এই হার আছে ৭৪%। গেল মার্চ থেকে ঋণ আমানতের এই অনুপাত কমতির দিকে, যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে মোট আমানতের ৮৭% পর্যন্ত ঋণ দেওয়ার বিধান আছে। এমন অবস্থায় ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলো সুদহারে ছাড় দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। আগামী জুন পর্যন্ত এটা মোটামুটি একই রকমই থাকবে সিচুয়েশন। খুব একটা যে ক্রেডিট ডিমান্ড খুব বাড়বে তা আমি মনে করছি না, অন্ততপক্ষে ডেফিনেটলি মার্চ পর্যন্ত নাই। যেটা আমাদের প্রবৃদ্ধিকে বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে, কারণ ইন্টারেস্ট রেটটা কম হচ্ছে। যারা বিনিয়োগকারী তারা যখন ফিরে আসবে বাজারে, তারা একটু সুলভে ঋণ গ্রহণ করতে পারবে হয়তো, এটা একটা দিক। আরেক দিক থেকে যারা এখানে সঞ্চয়কারী ডিপোজিটার্স, তারা কিন্তু খুব কম রিটার্ন পাচ্ছে। হিসেব বলছে অক্টোবরে দেশের ব্যাংকিং খাতে গড়ে ৭.৬৭% সুদহারে ঋণ বিতরণ হয়েছে, আর আমানতের বিপরীতে ব্যাংকগুলো সুদ দিয়েছে ৪.৭৩%। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মোংলা বন্দর দিয়ে আমদানি করা গাড়ির নিলাম স্থগিতের দাবি জানিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন নিলামে প্রায় অর্ধেক দামে গাড়ি বেচাকেনা হচ্ছে, যা স্থানীয় বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে ব্যবসা হারিয়ে দেউলিয়া হতে পারেন অনেক ব্যবসায়ী। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এমন দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন, বারবিরা। জানানো হয় এরই মধ্যে ৯০০ গাড়ি নিলামে বিক্রি করেছে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ। শিগগিরই এমন আরও ১১০০ গাড়ি নিলামে বিক্রি হবে, যেখানে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ বারবিডার। স্বল্প মূল্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি না করে বন্দরের ভাড়ায় কিছুটা ছাড় দিয়ে গাড়িগুলো আমদানিকারকদের হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন তারা। রাঙামাটির কাপ্তাই হ্রদে চলতি মাসে চালু হতে যাচ্ছে বিলাসবহুল ওয়াটার বাস। এতে চড়ে পর্যটকরা কাপ্তাই হ্রদে ঘুরে বেড়ানোর পাশাপাশি উপভোগ করতে পারবেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এই উদ্যোগ জেলার পর্যটন শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। রাঙামাটি থেকে শঙ্কর হরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদ রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র। উঁচু পাহাড়ের ফাঁক গলে এঁকে বেঁকে যাওয়া হ্রদের নীল জলরাশি, অপরূপ ঝর্ণা, ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে যান এই পাহাড়ি জনপদে। হ্রদের সৌন্দর্য উপভোগে প্রথমবারের মতো চালু হচ্ছে বিলাসবহুল ওয়াটার বাস। চলতি মাসেই পর্যটকদের জন্য হ্রদে ভাসবে এ তরী। এই বোটটা এনেছি অ্যাকচুয়ালি মানে ট্যুরিস্টদের জন্য, যে ট্যুরিস্টরা উন্নত মানের সেবার জন্য, যে সেবা দেওয়ার জন্য। যেমন আমরা মনে করি যে এটা এই রাঙামাটির যে আমাদের সাজেক যাওয়ার যে ব্যবস্থা, এই বোটেই আমরা নিরাপদ বলে মনে করছি। হ্রদে পর্যটকদের ঘুরে বেড়ানো আরও নিরাপদ ও আরামদায়ক করবে ওয়াটার বাস। ভালো এনজয় করছি, বাচ্চারাও এনজয় করছে। প্রথমবার আমার এই বোটটাতে বাসটাতে চড়ে অনেক মজা লেগেছে। শব্দ দূষণ নাই এবং পরিবেশ বান্ধব। এটা বোটটা মোটামুটি আরামদায়ক, লাইফ জ্যাকেট, লোকের সেফটি আছে। খুবই উন্নত প্রযুক্তির একটা ওয়াটার বাস। এখানে আমরা ভিতরে একদম সাউন্ড প্রুফ, শীতাতপ নিয়ন্ত্রিত। এটা 100% নিরাপদ বলে আমি মনে করি। এটার ভিতরে জিপিএস আছে, বিএসএফ আছে, আমার ডুয়েলি এসি আছে, ফুললি এয়ার কন্ডিশন। এ ধরনের উদ্যোগ পর্যটন শিল্প বিকাশে আরও ভূমিকা রাখবে বলে মনে করছে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই রাঙামাটিতে সেরকম যেন আরও পর্যটনকে বিকশিত করার জন্য সাধারণ মানুষ যেন আগ্রহী হয়, সেদিক তাদেরকে আমরা উৎসাহিত করব আমাদের চেম্বারের পক্ষ থেকে। জেলা পর্যটন কর্পোরেশনের হিসেবে রাঙামাটির অপরূপ পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর সেখানে ছুটে যান ৩ লাখেরও বেশি পর্যটক। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5123
23-এ। হাত বদল হয়েছে 972 কোটি টাকা শেয়ার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 125টির, কমেছে 159টির দাম, আর অপরিবর্তিত রয়েছে 72টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। মার্কেট আজকে দিনের শুরু থেকেই ইনভেস্টরদের প্রফিট বুকিং টেন্ডেন্সির কারণে নেগেটিভ ট্রেন্ডে ছিল। গত বেশ কয়েকদিন যাবত মার্কেটে লম্বা র্যালি ছিল। গত কয়েকদিনে মার্কেটে মোট প্রায় 300 পয়েন্টের একটি লম্বা র্যালি আমরা দেখতে পেয়েছি। আজকে সকাল থেকে ইনভেস্টররা প্রফিট বুকিং টেন্ডেন্সির কারণে নেগেটিভ মুভমেন্টে দিন শেষ করেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর ছাড়া অন্য সকল লার্জ ক্যাপ স্টকে আজকে আমরা কারেকশন দেখতে পেয়েছি। গত বেশ কয়েকদিন যাবত এমএনসি স্টক গুলো মার্কেটে একটি ড্রাইভার হিসেবে কাজ করেছে, কিন্তু আজকে দিনের শুরু থেকে ইনভেস্টররা এমএনসি স্টক গুলো থেকে প্রফিট বুকিং টেন্ডেন্সি কন্টিনিউ করেছে। আজকে টার্নওভারের মধ্যে যথারীতি ইন্স্যুরেন্স সেক্টরের একটি প্রভাব ছিল। ইন্স্যুরেন্স সেক্টর থেকে প্রায় 21%, এছাড়া ফার্মা ও ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আরো প্রায় 30% টার্নওভার ছিল। 2019-20 অর্থ বছরে শেয়ার হোল্ডারদের জন্য 52 কোটি 39 লাখ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার মধ্যে ক্যাশ ডিভিডেন্ড 47% এবং স্টক ডিভিডেন্ড 5%। মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত 54তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ সময় স্কয়ার টেক্সটাইলের শেয়ার হোল্ডারদের জন্য 10% ডিভিডেন্ড ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, করোনা মহামারী সত্ত্বেও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয় বেড়েছে। মুনাফা হয়েছে 2334 কোটি টাকা। কর পরিশোধের পর প্রকৃত মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে 1277 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় 9 ভাগ বেশি। এ সময় শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে 15 টাকা 82 পয়সা, যা আগের বছরের চেয়ে 5.6 ভাগ বেশি। 2019-20 অর্থ বছর শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 1182 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 13.41 ভাগ বেশি। এজিএমে জানানো হয়, প্রতিষ্ঠানটির কোনো ব্যাংক ঋণ নেই। কোভিড-এর কারণে এই এত নেতিবাচক অবস্থার মধ্যেও সকলের পরিশ্রম ও সর্বাত্মক প্রচেষ্টায় আমাদের কোম্পানি তার পূর্ববর্তী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। আমরা গত 22 অক্টোবর এটা আমরা ক্যাশ এই জুম মিটিংয়ে আমরা ডিসাইড করেছি যে it has been decided that cash dividend at the rate of 47% and stock dividend at the rate of 5% for the year ended 30th June 2020. করোনা সংক্রমণের পর থেকে যাত্রী পরিবহন কমে যাওয়ায় কমেছে যাত্রীবাহী উড়োজাহাজের চাহিদা, কিন্তু ই কমার্স বেড়ে যাওয়ায় পণ্যবাহী বিমানের চাহিদা বেড়েছে অনেক বেশি। তাই পুরনো যাত্রীবাহী বিমানগুলোকে পণ্যবাহী বিমানে রূপান্তরের দিকে ঝুঁকছে বিশ্বের অনেক এয়ারলাইন্স প্রতিষ্ঠান। এভিয়েশন অ্যানালিস্ট ফার্ম কিরিয়াম বলছে, আগামী 2 বছরের মধ্যে এই রূপান্তরের প্রক্রিয়া বাড়বে 36 ভাগের মতো। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা সংক্রমণের পর থেকে বিশ্বজুড়ে লকডাউনের কারণে কমে গেছে আকাশপথে যাত্রী পরিবহন, যা বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে কমিয়ে দিয়েছে বিমানে পণ্য পরিবহনও। এর সাথে ই কমার্স ব্যবসার প্রসারে কয়েকগুণ বেড়েছে পণ্যবাহী বিমানের চাহিদা, আর তাই পুরনো যাত্রীবাহী বিমানগুলোকে ফ্রেট বা পণ্যবাহী উড়োজাহাজে রূপান্তরে উঠে পড়ে লেগেছে বড় বড় সব এয়ারলাইন্স। About 50% of air freight is typically carried by passenger aircraft bellies. As a result of COVID, this capacity has reduced substantially overnight because of the grounding of the fleet, especially the international fleet. As a result, in the last few months, we have seen an increased interest in demand for dedicated freighters. A significant amount of inquiries have come in with regards to our Airbus 320, 321 and 330 passenger to freighter conversions. এভিয়েশন খাতে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান কিরিয়াম বলছে, 2021 সালে 90টি যাত্রীবাহী বিমানকে পণ্যবাহী বিমানে রূপান্তর করা হবে, আর 2022 সালে রূপান্তর করা হবে 109টি বিমান। সব মিলিয়ে আগামী 2 বছরে উড়োজাহাজের এমন রূপান্তরের হার বাড়বে 36 ভাগের মতো। Actually, IAI is leading the conversion wide body market. In the last years, we operate between 5 to 6 lines of conversion, and we supply conversion accordingly. The increase in the demand will increase the number of lines that we are going to operate.
And what we are expecting that this demand will keep our booking till the end of 2022. এরই মধ্যে উড়োজাহাজ সংস্কার এবং রক্ষণাবেক্ষণের সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো এয়ারলাইন্সগুলোর এই নতুন চাহিদা মেটাতে নিজেদের সক্ষমতা বাড়াতে শুরু করেছে। We expect the interest for dedicated freighters to continue to be strong in the coming years because of the decrease in capacity offered by passenger aircraft. In addition, in the existing freighter fleet, there are a number of older aircraft types that are being retired, including the A300 and the Boeing 757. এয়ারলাইন কোম্পানি বোয়িং বলছে চাহিদা বাড়ায় সেপ্টেম্বর পর্যন্ত কার্গো বিমানের উৎপাদন বেড়েছে 40 ভাগের মতো। আর প্রতিষ্ঠানটির পূর্বাভাস বলছে আগামী 20 বছরে বিমানে পণ্য পরিবহনের 60 ভাগই নিয়ন্ত্রণ করবে এসব রূপান্তরকৃত বিমানগুলোই। মুস্তাফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।